আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি। আজকাল আর কেউ মনে করতে চান না যে পাকিস্তান এক সময় 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। কেউ আর একথাও মনে রাখতে আগ্রহী নন যে 2.5 লাখ নারীকে পাকিস্তানিরা ধর্ষণ করেছিল। বরং রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ পাকিস্তান এমন সব বিতর্কিত সম্পর্কে জড়াচ্ছে, এই সম্পর্কের মূল্য আগামী বাংলাদেশকে কড়ায় গন্ডায় চুকাতে হবে, এবং তা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বাংলাদেশ পাকিস্তান কয়েকটি চুক্তি শেষ করেছে, কিন্তু সবচেয়ে বড় যে চুক্তির জন্য পাকিস্তান বাংলাদেশকে চাপ দিচ্ছে তাও হয়ে যাবে শিগগিরই হয়তো। আর সেটি হলে বাংলাদেশের কপালে যে দুঃখ আছে সেটাই আজকে আলোচনার বিষয়। বাংলাদেশের মানুষের একটা অংশ এখন এমন ভাবে পাকিস্তানকে রোমান্টিসাইজ করছে যেন পাকিস্তান বাংলাদেশের বহুদিনের বিশ্বস্ত বন্ধু, অথচ বাস্তবতা হলো পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ভারত বিরোধিতা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই এখন তারা বাংলাদেশের ভেতরে নতুন করে প্রবেশের সুযোগের চেষ্টা করছে বা সুযোগ খুঁজছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো ইউনূস সরকারের সময় থেকে শুরু হওয়া এই পাকিস্তানমুখী নিরাপত্তা যোগাযোগ এখন তারেক রহমানের এই বর্ধিত সরকারের সময়ও আরো গভীর হচ্ছে। 10 বছরের গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির খবরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ গোয়েন্দা তথ্য মানে শুধু মাদক পাচার বা সন্ত্রাস বিরোধী সহযোগিতা নয়। এর অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামো, সীমান্ত পরিস্থিতি, সামরিক সক্ষমতা, অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা, এমনকি কৌশলগত যোগাযোগ ব্যবস্থার ভেতরে পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হওয়া। পাকিস্তানের আইএসআই কি ধরনের সংস্থা সেটা বাংলাদেশের মানুষের নতুন করে জানার দরকার নেই। আফগানিস্তান থেকে কাশ্মীর, পাঞ্জাব থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ, প্রক্সি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ এই আইএসআই বিরুদ্ধে বহু দশক ধরেই রয়েছে, এবং বাংলাদেশ তার বহু বড় শিকার, সেটা আপনারা জানেন। তাহলে আপনি প্রশ্ন করুন যে বাংলাদেশ এই খেলায় নামছে কেন? কারণ একদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, অন্যদিকে চীন পাকিস্তান বলয়ের সঙ্গে নতুন সমীকরণ গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা পাকিস্তান বা আফগানিস্তান নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে ভারতকে বাদ দিয়ে নিরাপত্তা, বাণিজ্য, ট্রানজিট, বিদ্যুৎ কিংবা সীমান্ত রাজনীতি কোনোটাই পরিচালনা করা সম্ভব নয়। এটা বাস্তবতা, এটাকে আপনাকে মানতে হবে। এখানেই সবচেয়ে বড় বিপদ। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক এবং গোয়েন্দা চুক্তিতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তাহলে ভারত কখনোই বাংলাদেশকে আগের মতো কৌশলগত আস্থার জায়গায় রাখবে না। সবচেয়ে বড় আঘাতটি আসবে আসলে পানি রাজনীতিতে। গঙ্গার পানির চুক্তির মেয়াদ এবছর শেষ হচ্ছে। ফারাক্কা ইস্যু এমনিতেই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে ভয়াবহ পানি সংকট, কৃষিতে বিপর্যয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরুকরণ, নদীর নাব্যতা, ধ্বংস সবকিছুই এই ফারাক্কার সঙ্গে সম্পর্কিত। এখন যদি দিল্লি মনে করে যে ঢাকা ইসলামাবাদের নিরাপত্তা বলয়ে ঢুকে যাচ্ছে এবং আইএসআই কে নিয়ে এসে বাংলাদেশে ভারত বিরোধী ফ্রন্ট খুলছে, তাহলে গঙ্গা চুক্তি নবায়নে ভারত কেন রাজনৈতিক ছাড় দেবে আমাকে বলুন? বরং ভারত ইতিমধ্যেই নতুন ফর্মুলার কথা বলছে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা এটাকে অযৌক্তিক বলছেন। এর মানে পরিষ্কার, দিল্লি চাপ তৈরি করছে, কারণ রাষ্ট্রনীতি আবেগ দিয়ে চলে না। ভারত সবসময় তার নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেবে, এবং তারা ধরেই নেবে যে বাংলাদেশকে কেন্দ্র করে তার শত্রু রাষ্ট্র পাকিস্তান যদি ভারত বিরোধী ফ্রন্ট খোলে, তাহলে সেটা হবে ভয়ঙ্কর। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা তো ভয়াবহ ছিল। তারপর থেকে ভারত একদম নিরবচ্ছিন্ন একটা নিরাপত্তা পেয়ে এসেছে। বাংলাদেশকে ঘিরে কোন রকম ভারত বিরোধী তৎপরতাকে প্রশ্রয় দেয়নি আওয়ামী লীগ সরকার, কিন্তু ইউনূস সরকার এসে তো ফ্ল্যাট গেট ওপেন করে দিয়েছে। বাংলাদেশ আবার হয়ে উঠছে ভারত বিরোধী তৎপরতার সবচেয়ে বড় হাব। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতায় যায়, তাহলে ভারতও তার জবাব দেবে, স্বাভাবিক। আরেকটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে তথাকথিত যৌথ নিরাপত্তা চুক্তির আলোচনা। ন্যাটোর আদলে যদি এমন চুক্তি হয় যেখানে এক দেশের উপর হামলা মানে উভয় দেশের উপর হামলা, তাহলে বাংলাদেশ কার্যত পাকিস্তানের আঞ্চলিক সংঘাতের অংশ হয়ে যাবে। ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, কার পক্ষে দাঁড়াবে বলুন? বাংলাদেশের সেনাবাহিনী কি পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে? বাংলাদেশের মাটি কি দক্ষিণ এশিয়ার নতুন প্রক্সি সংঘাতের
ফ্রন্টলাইন হবে। আরো উদ্বেগের বিষয় হলো এসব আলোচনা জনগণের অগোচরে চলছে। সংসদে কথা হচ্ছে না, কারণ সংসদে জামায়াত, শিবির আর এনসিপি আছে। তারা তো পাকিস্তানি। গণতান্ত্রিক বিতর্ক নেই, জাতীয় ঐক্যমত্য নেই, অথচ এমন সব চুক্তির প্রভাব কয়েক প্রজন্ম ধরে বহন করবে বাংলাদেশ, সেগুলোই পাকিস্তানের সঙ্গে করতে যাচ্ছে বাংলাদেশ। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে JF-17 যুদ্ধ বিমান কেনার আলোচনা। পাকিস্তান এখন মরিয়া হয়ে অস্ত্র রপ্তানি বাড়াতে চায়। ইতিমধ্যে এই যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছে কি হয়নি তার আগেই বিমানের যন্ত্রাংশ পাঠিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়ে গিয়ে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান এটা কেন করছে? কারণ তাদের অর্থনীতির ভয়াবহ সংকটে আছে। IMF এর ঋণে চলা একটি রাষ্ট্র এখন বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনীতি বাঁচানোর স্বপ্ন দেখছে এবং পাকিস্তানের রাজনীতিবিদরা সেটা বলছে যে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করলে IMF এর ঋণ তাদের দরকার হবে না। প্রশ্ন হলো, বাংলাদেশের কি সত্যি পাকিস্তানি যুদ্ধ বিমান দরকার কিনা? কিসের জন্য দরকার? কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? নাকি এটি মূলত ভূরাজনৈতিক অবস্থান বদলের প্রতীক হিসাবে বাংলাদেশিরা করতে চাচ্ছে? আরেকটি বাস্তবতা দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে অর্থনৈতিক অগ্রগতি করেছে সেটি পাকিস্তান পারেনি। মাথাপিছু আয়, রপ্তানি, গড় আয়ু, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, প্রায় সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে বহু আগেই পেছনে ফেলেছে। যে পাকিস্তান এক সময় বাঙালিকে বোঝা বলেছিল, আজ সেই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক চায়, কারণ তারা জানে বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। কিন্তু বাংলাদেশের প্রশ্ন হওয়া উচিত ছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে আমরা কি পাচ্ছি? বিনিয়োগ পাচ্ছি? পাকিস্তানের সে ক্ষমতাই নাই বাংলাদেশে বিনিয়োগ করার। বাণিজ্য হবে না, পাকিস্তানের তো ক্রয় ক্ষমতা নাই, কি কিনবে বাংলাদেশের কাছ থেকে? প্রযুক্তি পাচ্ছি, পাকিস্তানের কি প্রযুক্তি আছে? মানে এহসানুল হক মিলন যে নতুন লাফারু শিক্ষামন্ত্রী, উনি লাফিয়ে লাফিয়ে চলেন, সেই লাফারু শিক্ষামন্ত্রী বলছেন যে পাকিস্তান নাকি শিক্ষায় বিপ্লব করে ফেলেছে, অথচ বাজেট কাট থেকে শুরু করে পাকিস্তানের শিক্ষার অবস্থা ভয়াবহ। সেখানে নাকি বাংলাদেশের ছাত্রদেরকে পাঠানো হচ্ছে বৃত্তি দিয়ে। ভাবুন একবার, জঙ্গি হয়ে ফেরত আসার জন্য। জ্বালানি নিরাপত্তা, পাকিস্তানের নিজেরই অর্ধেক দেশ অন্ধকারে, তারা দেবে আমাদেরকে নিরাপত্তা? কিভাবে দেবে? তাহলে কি পাচ্ছি ভারতের সন্দেহ, আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা ঝুঁকি, সম্ভাব্য কূটনৈতিক চাপ আর গাদা গাদা জঙ্গিদের আগমন পাকিস্তান থেকে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এই রাজনীতিটা খুব সাংঘর্ষিক। যে রাষ্ট্র 1971 সালে পাকিস্তানি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জন্ম নিয়েছে, সেই রাষ্ট্রের নিরাপত্তা অবকাঠামোর ভেতর ISI ঘনিষ্ঠ প্রভাব ঢুকে পড়া কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাগত ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করানো। আজ যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত ভারসাম্য বলছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা আসলে ভারত। সীমান্ত, নদী, বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, আঞ্চলিক যোগাযোগ সবকিছুতেই ভারত অপরিহার্য। কাজেই পাকিস্তানের সঙ্গে গভীর সামরিক এবং গোয়েন্দা চুক্তি করে ভারতের সঙ্গে আগের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে, এমনটা ভাবা আপনার কাছে হাস্যকর, আমার কাছে তো বটেই, এবং খুব শিশুসুলভ সরল যারা, তারা মনে করছেন এটা। আর এই কারণে আমি বলতে চাইছি যে পাকিস্তানের সঙ্গে চুক্তি হলে ভারতের সঙ্গে আসলে কোনো চুক্তি হবে না। বিশেষ করে ফারাক্কা চুক্তি, তিস্তা চুক্তি কিংবা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ তখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়বে। আর এর খেসারত দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। নদী শুকাবে বাংলাদেশের, কৃষি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের, কূটনৈতিক চাপ বাড়বে বাংলাদেশের উপর। রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়, রাষ্ট্র পরিচালনা আসলে কৌশলের বিষয়। পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে চাপ দেওয়ার খেলায় নামলে শেষ পর্যন্ত বাংলাদেশি দুই পরাশক্তির সংঘর্ষের মাঝখানে আটকা পড়বে। ভারত পাকিস্তান মানে ঘষাঘষি করবে, মাঝখানে বাংলাদেশ পিষা মরবে। ওই যে পাটা পুতার মরিচের ব্যাপারটা। আর ইতিহাস বলে, ছোট্ট রাষ্ট্র যখন বড় শক্তিগুলোর প্রক্সি খেলায় জড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বড় ক্ষতিটা হয় সেই ছোট রাষ্ট্রের। আজকের এই ভূ রাজনৈতিক ইউটার্ন কোনো মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী ভারসাম্য নয়, এটি হলো সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত।
যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী, এনসিপি, শিবির তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের বিএনপি সরকার দেশের ভবিষ্যৎকে একদম খাদের কিনারায় নিয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে এই ধরনের আত্মঘাতী সামরিক এবং কৌশলগত চুক্তি যদি চূড়ান্ত হয়, তবে ভারতের সঙ্গে আমাদের ফারাক্কা চুক্তি তো হবেই না, বরং একটি ভয়াবহ আঞ্চলিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে যারা ঘাতক পাকিস্তানের সঙ্গে আলিঙ্গন করছে, তাদের উদ্দেশ্য সৎ আপনার মনে হয়? ইতিহাস বিচার করার দরকার নেই, আপনি নিজে চিন্তা করেন ব্যাপারটা, জানিয়েন কমেন্টে। 1 বছর 9 মাস 10 দিন হলো বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সম্প্রতি এই ভিসা চালু নিয়ে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর শেষে জাতীয় সংসদে দাঁড়িয়ে ভারতীয় ভিসা চালুর ব্যাপারে বেশ আশার কথা শুনিয়েছিলেন। এমনকি মে মাসের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল 6 মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু হচ্ছে। বাস্তবতা হলো তারেক রহমান ক্ষমতায় আসার 3 মাস পরও এই ভিসা কার্যক্রম চালু করেনি ভারতীয় সরকার, যেখানে বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা দিচ্ছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ভারত ও বাংলাদেশের মধ্যকার যতই রাজনীতি থাকুক না কেন, ইতিহাসে এই প্রথমবার এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সেটি না হয় ইউনূসের আমলে ভিন্ন বাস্তবতা শুরু হয়েছিল, কিন্তু তারেক রহমানের আমলের 3 মাসেও কেন চালু হচ্ছে না? কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ভিসা কার্যক্রম চালুর ক্ষেত্রে ভারত একটি বিশেষ শর্ত দিয়েছে, যেটি পূরণ হওয়ার প্রক্রিয়া শুরু হলেই ভারতীয় কর্তৃপক্ষ ভিসা চালুর ঘোষণা দিতে পারে। তবে সেটি এমন একটি শর্ত যেটি পূরণ করার ক্ষেত্রে আঞ্চলিক ভূ রাজনীতির আগ পিছ অনেক কিছুই ভাবতে হচ্ছে তারেক রহমানের বিএনপি সরকারকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের মধ্যকার চালু থাকা পুরাতন একটি রীতি বা প্রেসিডেন্স অনুসরণের কথা বলেছে ভারত সরকার। সেটি হলে ভিসা চালুর ঘোষণার সাথে দুই দেশের মধ্যকার এই মুহূর্তে জিয়ে থাকা 6টি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যু নিয়ে দেশ দুটির প্রধানমন্ত্রীর মধ্যে 1-to-1 আলোচনার দুয়ার খুলে যাবে। শুধু খুলেই যাবে না, বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু মেরুকরণ দেখা দিতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এবং ভারতীয় ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মোট পর্যটকদের প্রায় 60%ই ভারতে যান। ভারতের পর্যটন মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ব্যুরোর অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে 21,19,826 জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছিল। সে বছর ভারতে যাওয়া মোট বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি, প্রায় 22.5%। এই বিপুল সংখ্যক মানুষ মূলত চিকিৎসা বা মেডিকেল ট্যুরিজম, পর্যটন ও কেনাকাটার উদ্দেশ্যে ভারতে গিয়েছিল। এমনকি 24 আগস্টে ভারতীয় ভিসা প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খাওয়ার সত্ত্বেও 17.5 লাখ বাংলাদেশি ওই বছর ভারতে গিয়েছিল। এই সংখ্যাটি মূলত 24 জুলাই পর্যন্ত, কারণ 24 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। নিরাপত্তাজনিত চরম আশঙ্কার মুখে পড়ে যায় ভারত সরকার। সে কারণে 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে থাকা সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় ভারত সরকার। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পুরো শাসনকাল জুড়েই এই ভিসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। 2024 সালের শেষের দিকে পরিস্থিতি আংশিক স্থিতিশীল হলে চিকিৎসা ও জরুরি শিক্ষার্থী ভিসা সীমিত পরিসরে পুনরায় চালু করা হয়। তবে 24 আগস্টের আগে যেখানে দিনে 8,000 ভিসা ইস্যু করা হতো, সেটি 24 শেষের দিকে নেমে আসে 1,500-এ। দ্বিপাক্ষিক সম্পর্কের এই ভঙ্গুর অবস্থার মধ্যেই 2025 সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন করে সহিংসতা ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে ভারতের ভেতরে তীব্র উদ্বেগ দেখা দিয়েছিল এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছিল। এই চরম উত্তেজনার পারদ চূড়ান্ত সীমায় পৌঁছায় যখন বাংলাদেশে
শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র ভারত বিরোধী রাজনীতি শুরু হয়। বিক্ষোভকারীরা ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সীমানা প্রাচীর পর্যন্ত পৌঁছে বিক্ষোভ করে। নিরাপত্তা হুমকির অজুহাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 17 ডিসেম্বর ঢাকা ভিসা কেন্দ্র এবং 21 ডিসেম্বর চট্টগ্রামের প্রধান ভিসা কেন্দ্রটি অবরুদ্ধ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ভারতীয় কূটনীতিক এবং কর্মীদের নিরাপত্তা বিধানকে নয়াদিল্লি অগ্রাধিকার দেয় এবং এর ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় বসে। ফেব্রুয়ারির শেষ দিকে এসে ভারতের সহকারী হাইকমিশন সিলেট এবং অন্যান্য কয়েকটি কেন্দ্র থেকে পুনরায় চিকিৎসা এবং ডাবল এন্ট্রি ব্যবসায়িক ভিসা আংশিক পরিসরে ইস্যু করা শুরু হয়। এপ্রিলের শুরুতে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেই সফর থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। গত 28 এপ্রিল জাতীয় সংসদে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশার কথা শুনিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও একই ধরনের আশ্বাসের কথা বলেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের 16টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র 5টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু করা হচ্ছে সীমিত আকারে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বলছেন এই পুনরায় কার্যক্রমের সামগ্রিক সক্ষমতা 24 আগস্টের আগের আমলের স্বাভাবিক ক্ষমতার তুলনায় মাত্র 15 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ আছে। দর্শক, ভারত ও বাংলাদেশের 56 বছরের দীর্ঘ দ্বিপাক্ষিক কূটনৈতিক ইতিহাসে সীমান্ত বন্ধ হওয়া, সীমান্ত বাণিজ্য স্থবির হওয়া বা কূটনৈতিক টানাপোড়েনের অনেক নজির আছে। তবে সাম্প্রতিক সময়ের মতো দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক এবং দেশব্যাপী সম্পূর্ণ টুরিস্ট ভিসা বন্ধ রাখার ঘটনা কূটনৈতিক দিক থেকে নজিরবিহীন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যখন দীর্ঘ সামরিক শাসনের সূচনা হয়, তখন দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। বিশেষ করে গঙ্গা নদীর পানি বন্টন এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে চরম অবিশ্বাস তৈরি হয়। কিন্তু সেই চরম সংকটের দিনগুলোতেও ভারত সরকার প্রাতিষ্ঠানিক স্তরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভিসা পরিষেবা সম্পূর্ণ বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেনি। পরবর্তীতে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকার আমলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তখন ভিসা স্ক্রিনিং পদ্ধতি অত্যন্ত জটিল করা হয় এবং ভিসা মঞ্জুর করার হার প্রায় অর্ধেকের নিচে নামিয়ে আনা হয়েছিল। তবে আনুষ্ঠানিক বা প্রকাশ্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। নিকট অতীতে কেবল 2টি বিশেষ ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য ভারতের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। প্রথমটি ঘটেছিল 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলন এবং জামাত শিবিরের সহিংস বিক্ষোভের সময়, যখন মিশনগুলো নিরাপত্তার স্বার্থে কয়েকদিনের জন্য স্থানীয় পর্যায়ে কাজ বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল 2020 সালে বৈশ্বিক কোভিড-19 মহামারীর সময়। দর্শক, নিরাপত্তা ঝুঁকির একই যুক্তি দেখিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলা উপ হাইকমিশনের ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছিল। পরে 2026 সালের জানুয়ারির শুরুর দিকে এই কড়াকড়ি আরো সম্প্রসারিত করে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের উপ হাইকমিশনগুলোতেও ভারতীয় নাগরিকদের জন্য ট্যুরিস্ট ও অন্যান্য সাধারণ ক্যাটাগরির ভিসা পরিষেবা স্থগিত করা হয়। কেবল জরুরি ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রাখা হয়। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিনের মাথায় 20 ফেব্রুয়ারি ভারতে অবস্থিত তার সকল মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা, বিশেষ করে দীর্ঘ স্থগিত থাকা ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করে। কিন্তু ভারত এখনো পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়ার নীতিতে কোনো শিথিলতা আনেনি। দর্শক, ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার প্রভাব কেবল কূটনৈতিক আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, বরং এটি
দুই দেশের সীমান্ত এলাকার অর্থনীতি, বাণিজ্য, চিকিৎসা এবং লাখ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থার উপর এক বিরাট বিপর্যয়ের প্রভাব ফেলেছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অর্থনীতির জন্য বিরাট ক্ষতি। কলকাতার বিখ্যাত নিউ মার্কেট সংলগ্ন মার্কুইস স্ট্রিট, সাটার স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিট এলাকা, যা মূলত বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠার কারণে মিনি বাংলাদেশ নামে পরিচিত ছিল। একই সাথে ভারতের চিকিৎসা, পর্যটন বা মেডিকেল ট্যুরিজম শিল্প এক অপূরণীয় ক্ষতি হয়েছে, কারণ ভারতের মোট চিকিৎসা পর্যটকদের 69%ই বাংলাদেশি নাগরিক। প্রশ্ন হলো, ভারতের এমন ক্ষতি সত্ত্বেও বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা চালু করার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের 1 মাস পার হয়ে গেলেও কেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেয়া পুনরায় এবং অন্যান্য ভিসা পুরোদমে চালু হচ্ছে না? কূটনৈতিক একাধিক সূত্রে জানা গেছে, একটি ইস্যু এখনো পর্যন্ত শুরু না হয় এই ভিসা কার্যক্রম পুরোদমে চালু হওয়ার বিষয়টি ঝুলে আছে। সেটি হলো বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের গভীরতা ও সংবেদনশীলতা পরিমাপের জন্য একটি অলিখিত কিন্তু অত্যন্ত শক্তিশালী ভূরাজনৈতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। সেটি হলো, বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে বা অন্য কোনোভাবে নতুন কোনো সরকার গঠিত হলে দেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফরটি নয়াদিল্লির মাধ্যমে শুরু হয়। বর্তমান বাস্তবতায় 2026 সালের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার মাধ্যমে একটি অভিনন্দন ও আনুষ্ঠানিক দিল্লি সফরের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়াদিল্লি এখন বাংলাদেশের নতুন সরকারের তরফ থেকে সেই একই ঐতিহাসিক ঐতিহ্যের পুনরাবৃত্তির প্রত্যাশা করছে, যা প্রমাণ করবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সত্ত্বেও দিল্লির সাথে ঢাকার মৌলিক সম্পর্কের ভারসাম্য অপরিবর্তিত আছে। কিন্তু তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফরটি কোন দেশে হবে তা নিয়ে বর্তমানে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র ও সূক্ষ্ম দর কষাকষি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রথম গন্তব্য হিসেবে কোন রাষ্ট্রটি চূড়ান্ত করা হবে তা নিয়ে নীতি নির্ধারকেরা চরম কৌশলগত সতর্কতার সাথে পা ফেলছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, সফরের বিষয়গুলি এখনো প্রক্রিয়াধীন এবং উভয় দেশের শীর্ষ নেতৃত্বের সময়সূচির উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি সূত্র বলছে, প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরের জন্য তারেক রহমান সবচেয়ে নিরাপদ এবং রাজনৈতিকভাবে লাভজনক বিকল্প হিসেবে সৌদি আরবকে বেছে নিতে চেয়েছিলেন। সরাসরি ভারত বা চীন সফর করলে যে তীব্র ভূ রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি হবে, প্রথম সফরে সৌদি আরব যাওয়ার মাধ্যমে তারেক রহমান সেই প্রাথমিক বিতর্ক এড়িয়ে যেতে চান। আবার ভারত ও চীনের মধ্যকার দ্বন্দ্বকে এড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানে যাওয়ারও প্রস্তাব আছে। এর মধ্যে ভারত বিরোধী একটি পক্ষ চায় তারেক রহমান যাতে প্রথমে চীন সফরে যান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মে মাসের শুরুতে বেজিং সফর করেছেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন। তার এই সফরের পর শোনা যাচ্ছে তারেক রহমানের প্রথম বিদেশ সফর চীনেই হতে পারে। তবে সেক্ষেত্রে ভারতের চেয়ে বড় বাধা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এরই মধ্যে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন ইস্যুটি উঠেছিল এবং তা নিয়ে মোটামুটি এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল। তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগে সে কারণে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা নেই, যদি না এরই মধ্যে ঘটনা নাটকীয় কোনো মোড় না নেয়। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত সমস্যা, গঙ্গা ও তিস্তা পানি চুক্তি এবং ভিসার সমস্যার মতো বিষয়গুলো তোলা হয়েছিল। অন্যদিকে ভারতের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশের ভেতরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। দেশের প্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশে যেভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাতে দেশটির অভ্যন্তরে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ঘটবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, দুই দেশের এসব ইস্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে
তারেক রহমান ভারত সফরে যাওয়ার পর এবং সেটি হতে হবে তার প্রথম বিদেশ সফর। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সংকট এবং সাধারণ বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকার ঘটনাটি কেবল একটি সাধারণ কনসুলার সমস্যা নয়, এটি মূলত একটি জটিল এবং সুদূর প্রসারী ভূ রাজনৈতিক দড়ি টানাটানি, যেখানে সাধারণ মানুষের সামাজিক যোগাযোগ এবং মানবিক যাতায়াতকে কূটনৈতিক দেন দরবারের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই জট খোলাটা নির্ভর করছে তারেক রহমানের প্রথম বিদেশ সফর আর বাংলাদেশে কত দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চালু নিয়ে সমঝোতা হয় তার উপর। এখন এ পর্যন্ত, সবাই ভালো